গুড মর্নিং ফ্রম মিউনিক ডে 2। তো আজকে সকাল আমরা এখন বাজে 10টা। আমরা হোটেল থেকে বেরোলাম মিউনিক সিটি ট্যুরের জন্য। আমাদের হোটেল থেকে প্রথমে যেতে হবে সিটি সেন্টার, এটার নাম হচ্ছে মেরিন প্ল্যাটস। সেখানে যাওয়ার জন্য এখান থেকে একটা স্টেশন আছে কাছাকাছি, রিম বলে, RIEM। সেখান থেকে আমাদের ট্রেন নিতে হবে। ট্রেনে প্রবাবলি 15 to 20 মিনিটস, আমাকে একবার চেক করতে হবে। এদিন মিউনিক ঘোরার জন্য কিন্তু আমরা বায়ান টিকিট কেটেছিলাম। এই বায়ান টিকিট কাটা থাকলে কিন্তু উইদিন মিউনিক সিটি এস বান ইউ বান মানে ট্রেন, ট্রাম, বাস সব কিছুই আপনার ফ্রি হয়ে যায়। আলাদা করে আপনাকে কোনোটার জন্য টিকিট কাটতে হবে না। তো এই বায়ান টিকিটটা কিন্তু খুব হেল্পফুল ডে ট্রাভেলের জন্য। রিম স্টেশন থেকে 6টা স্টপ পরেই কিন্তু মারিয়ান প্লাটস, যেখানে আমরা যাচ্ছিলাম। আমাদের টোটাল জার্নিটা লেগেছিল এই অ্যারাউন্ড 18 মিনিটস। আর এটা আমাদের ইউরোপের ফার্স্ট ট্রেন জার্নি ছিল এবং হুইচ ওয়াজ কোয়াইট স্মুথ। ট্রেনগুলো খুবই স্পেশিয়াস এবং নিট অ্যান্ড ক্লিন। তো মানে এটা একটা নতুন অভিজ্ঞতা বেশ। মারিয়ান প্লাটস স্টেশনে এসকেলেটর দিয়ে বেরোতেই কিন্তু আপনি একদম এসে পড়বেন মারিয়ান প্লাটসের মেন স্কোয়ারে, মেন সিটি সেন্টার স্কোয়ারে, আর যেখানে রয়েছে মিউনিকের ফেমাস ক্লক টাওয়ার। এই ক্লক টাওয়ারটাকে জার্মান ভাষায় বলে গ্লকেনস্পাইল। এটা একটা লার্জ মেকানিক্যাল ক্লক। আর এটা কিন্তু ইজ মেড অফ ফুল লাইফ সাইজ ক্যারেক্টার্স। আর এই ক্লকটা দিনে দুবার মিউনিকের হিস্ট্রি ডেসক্রাইব করে উইথ ইটস মিউজিক্যাল শো। এটায় দুটো লেয়ার আছে। আপার লেয়ারে যে মিউজিক্যাল শোটা হয় সেটা এনাক্ট করে হচ্ছে ডিউক উইলহেম আর রেনেটার ম্যারেজকে। আর সেকেন্ড লেয়ারটা ইন্টারেস্টিং, সেটাকে বলে কুপাস ড্যান্স। বলা হয় 1517-এ যখন প্লেগ হয় তখন মিউনিকের ব্যারেল মেকাররা জনসাধারণের স্পিরিট মোটিভেট করার জন্য রাস্তায় নেমে এরকম ভাবে ড্যান্স করত। তো ওরা সেই ট্র্যাডিশনটাকে এই ক্লকের মিউজিক্যাল শো এর মাধ্যমে খুব সুন্দর তুলে ধরে। নিচেরটা না লাগছে না আমার।
ক্লক টাওয়ারের মিউজিক্যাল শো দেখার পর আমরা এগোতে লাগলাম আমাদের নেক্সট স্টপের জন্য, যেটা হচ্ছে একটা চার্চ। এই চার্চটাকে বলা হয় দ্য চার্চ অফ হোলি স্পিরিট। এটা 1300 শতাব্দীতে তৈরি একটি চার্চ, যেটা পরে 1700 শতাব্দীতে রেনোভেট করা হয়। এটা ফেমাস হচ্ছে ফর ইটস জ ড্রপিং সিলিং ফ্রেস্কোস আর গোল্ড অর্নামেন্টেশনের জন্য। এই চার্চটা অরিজিনালি কিন্তু একটা হসপিটাল ছিল, যেটা পরবর্তীকালে 1720s-এ নতুন করে ব্যারক স্টাইলে রিনোভেট করা হয়। ফান ফ্যাক্ট, this church actually survived heavy bombing on World War II, and mysteriously it was not harmed that much and later restored to its original glory. এই অসাধারণ পেইন্টেড সিলিংটাই কিন্তু চার্চের আর্কিটেকচারটার একদম ইউএসপি। হোলি স্পিরিট চার্চ থেকে আমাদের পরবর্তী ডেস্টিনেশনের মধ্যে 10 মিনিটের হাঁটা ছিল। সবচেয়ে ভালো লাগার বিষয় হলো এখানকার শৃঙ্খলা। গাড়ি, ট্রাম, সাইকেল আর মানুষ সবাই নিজের নিয়ম মেনেই চলছে। তাই এত ব্যস্ত শহর হওয়া সত্ত্বেও কোথাও বিশৃঙ্খলা বা অযথা তাড়াহুড়ো চোখে পড়েনি। মিউনিকে শুধু একটা শহর নয়, এমন এমন একটা জায়গা যেখানে প্রতিটি মোড়ে নতুন কিছু আবিষ্কার করার সুযোগ আছে। হাঁটতে হাঁটতে কখনো যে সময় কেটে যায় তা টেরই পাওয়া যায় না। আপনারা যদি ইউরোপের এমন কোনো শহর খুঁজে থাকেন যেখানে ইতিহাস, সংস্কৃতি আর আধুনিক জীবন একসঙ্গে উপভোগ করা যায়, তাহলে মিউনিক অবশ্যই আপনার তালিকায় থাকা উচিত। আমাদের নেক্সট স্টপ ছিল আসাম চার্চ। আনফরচুনেটলি এটাতে আমরা ঢুকতে পারিনি, কারণ আমরা যখন পৌঁছেছিলাম এই চার্চটা বন্ধ ছিল। কিন্তু আপনারা সুযোগ পেলে অবশ্যই যাবেন। এটার ভেতরে ইন্টেরিয়রটা কিন্তু খুবই অপূর্ব, স্পেশালি সিলিংটাতে কিন্তু অপটিক্যাল ইলিউশন দেখা যায়। তো পারলে অবশ্যই এই চার্চটাকে আপনাদের ডে ট্রিপের মধ্যে ইনক্লুড করবেন। এর পরের দেখার চার্চটা আমার দেখা মিউনিকের সবচেয়ে সুন্দর চার্চ ছিল। এইটার নাম হচ্ছে সেন্ট মিকেলস চার্চ। ডিউক উইলিয়াম 15 শতাব্দীর শেষ দিকে এই চার্চটা তৈরি করে। এই ডিউক উইলিয়াম 5-এরই কিন্তু ম্যারেজটাকে ক্লক টাওয়ারের শোতে দেখানো হয়, যেটা আগে বলেছি। ভেতরে ঢোকার পরেই কিন্তু চার্চটা কত বড় সেটা আপনি ধারণা করতে পারবেন। মানে ঢুকলেই ছাদটা পুরো খুলে যায় একটা বিরাট টানেল ভল্টে। এই টানেল ভল্টটা কিন্তু আকার অনুযায়ী অ্যাকচুয়ালি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম টানেল ভল্ট। প্রথম হচ্ছে রোমের সেন্ট পিটার্স চার্চ। হোয়াইট মার্বেলের উপর গোল্ড অর্নামেন্টেশনের কাজ দিয়ে পুরো চার্চটা সুন্দর করে সাজানো, আপনার চোখ কাড়বেই। স্পেশালি হোয়াইট মার্বেল দিয়ে যেহেতু পুরো চার্চটা করা, আমার পার্সোনালি এই চার্চটা কিন্তু অনেক বেশি ব্রাইট লেগেছে চার্চের ভেতরটা বাকি চার্চগুলোর থেকে। স্পেশালি উপর থেকে যখন সানলাইটটা ঢুকছে তখন একদম পুরো ইলুমিনেট হয়ে যাচ্ছে পুরো চার্চটা। এই যে স্ট্যাচুটা দেখছেন, এটা কিন্তু হচ্ছে নেপোলিয়ন বোনাপার্টের স্টেপসন ইউজিনের। স্ট্যাচুর বাঁদিকে ইউজিনের পাশে রয়েছে গ্রিক মিথোলজি অনুযায়ী ইতিহাসের দেবী ক্লিও, আর ডান দিকে রয়েছে
লাইফ অ্যান্ড ডেথ। এই চার্চে জিসাস ক্রাইস্টের ক্রুসিফিক্সের ব্রোঞ্জ স্ট্যাচুটা কিন্তু এক কথায় অনবদ্য। রাস্তায় হাঁটতে হাঁটতে সেদিন কিন্তু আমাদের একটা বেশ মজার জিনিস চোখে পড়েছিল। এটা হচ্ছে একটা পিগ স্ট্যাচু, যেটা ব্রোঞ্জের। লোকাল মতে এর নাক ঘষলে কিন্তু গুড লাক আসে, ফিনান্সিয়াল গুড লাকের জন্য এটা খুব ফেমাস। আমাদের এরপরের গন্তব্য ছিল মিউনিখের সবচেয়ে আইকনিক ল্যান্ডমার্ক, 500 বছরেরও বেশি পুরনো মিউনিখের লার্জেস্ট চার্চ, ফ্ররেনকার্শ, যাকে ইংলিশে বলা হয় দ্য চার্চ অফ আওয়ার ডিয়ার লেডি। এই চার্চটা খুব ডিস্টিংক্টলি আইডেন্টিফাই করা যায় এর টুইন টাওয়ার দিয়ে। এই টাওয়ার দুটোর উচ্চতা হলো 99 মিটার। এই চার্চটা মিউনিখ সিটির জন্য এতটাই ইম্পর্টেন্ট ল্যান্ডমার্ক যে মিউনিখ ডাউনটাউনে এই চার্চের থেকে উঁচু কোনো টাওয়ার তোলার পারমিশন নেই। এই চার্চটার কিন্তু খুব একটা ইন্টারেস্টিং লেজেন্ড রয়েছে। বলা হয় এই চার্চটা যাকে কমিশন করা হয়, হি হ্যাজ টু মেক আ ডিল উইথ দ্য ডেভিল, অ্যান্ড ডেভিল বলে যে এই চার্চটা এমনভাবে তৈরি হবে যেন ইট ইজ সেলিব্রেটিং ডার্কনেস। ডেভিল নিজে চার্চে ঢোকে অ্যান্ড লাভ, কারণ ও ভাবে যে এই কলামগুলো দিয়ে কোনো লাইট ঢুকবে না। কিন্তু কিছু দূর এগোতেই এই উইন্ডো, স্টেইন গ্লাস উইন্ডোগুলো চোখে পড়ে এবং সেখান দিয়ে লাইট ভেতরে প্রবেশ করে। সেইটা দেখে ডেভিল ফিউরিয়াস হয়ে এই চার্চে নিজের ফুটস্টেপ স্ট্যাম্প করে চলে যায়, এবং সেটা কিন্তু আজও দেখা যায়। সত্য মিথ্যা জানা নেই, কিন্তু আজও বহু মানুষ এই ডেভিলস ফুটস্টেপ দেখতে কিন্তু এই চার্চে আসে, যেটা আপনারা ভিডিওতে কিছুক্ষণেই দেখতে পাবেন। এটা কিন্তু ইউরোপের সবচেয়ে লার্জেস্ট হল চার্চ, আর এর এই ইউনিক স্টেইনড গ্লাসগুলো কিন্তু সত্যি নজর করার মতো। হাঁটতে হাঁটতে আমরা এরপর এসে পৌঁছালাম মিউনিখের অন্যতম ফেমাস স্কোয়ার, যেটার নাম হচ্ছে ম্যাক্স জোসেফ স্কোয়ার। বাভারিয়ার ফার্স্ট কিং ম্যাক্সিমিলিয়ান জোসেফের নামে কিন্তু এই স্কোয়ারটা। এই স্কোয়ারের একদিকে রয়েছে রেসিডেন্স প্যালেসের সাউথ সেকশনটা, আরেকদিকে রয়েছে মিউনিখ স্টেট অপেরা হাউস বা ন্যাশনাল থিয়েটার, আর একদম মাঝে রয়েছে ম্যাক্সিমিলিয়ান জোসেফের ব্রোঞ্জের মূর্তি। এই স্কোয়ার কিন্তু আরেকটা কারণে ইতিহাসের পাতায় বিখ্যাত বা কুখ্যাত বলা যেতে পারে, কারণ এইখানেই কিন্তু 1935 সালে অ্যাডলফ হিটলার তার ফেমাস স্পিচ দিয়েছিল। মিউনিকে এলে এই ঐতিহাসিক স্থাপনাটি অবশ্যই আপনার ট্রিপ লিস্টে রাখবেন। ইতিহাস, শিল্প আর রাজকীয় স্থাপত্য সবকিছুই মিলিয়ে এটি এমন একটি জায়গা যা আপনার মিউনিক ট্রিপকে আরো স্মরণীয় করে তুলবে। এবার আমরা রওনা দিয়েছিলাম মিউনিক ট্রিপের পরবর্তী গন্তব্যস্থলে।
আমরা পৌঁছে গিয়েছিলাম হফ গার্ডেনে। মিউনিখ শহরের একদম মাঝখানে এমন একটা শান্ত জায়গা আছে, সেটা না এলে বিশ্বাসই হতো না। চারিদিকে সবুজ গাছ, সুন্দর করে সাজানো গার্ডেন, আর তার মাঝে একটা ছোট্ট প্যাভিলিয়ন। শহরের এত ভিড়ের মধ্যেও এখানে এসে মনে হয় একটু রিল্যাক্স করা যায়। অনেকেই এখানে বসে গল্প করছে, কেউ বই পড়ছে, আবার কেউ শুধু রোদটাই উপভোগ করছে। আমার মনে হয়েছে মিউনিকে যদি একটু শান্ত সময় কাটাতে চান তাহলে এই জায়গাটা একদমই পারফেক্ট। হফগার্ডেনের পাশেই রয়েছে মিউনিক রেসিডেন্স। এটা আগে ব্যাভারিয়ারদের রাজাদের প্যালেস ছিল। বাইরে থেকে বিল্ডিংটা দেখে বোঝাই যায় না কতটা গ্র্যান্ড। আপনি যদি ইতিহাস বা পুরনো আর্কিটেকচার পছন্দ করেন তাহলে এই জায়গাটা অবশ্যই ভালো লাগবে। চারিদিকে শুধু সবুজ আর সবুজ। মাঝখানে আছে সুন্দর ডায়না টেম্পল। আর পুরো জায়গাটারই একটা আলাদাই ভাইব। এখানে কেউ বসে আড্ডা দিচ্ছে, কেউ মিউজিক বাজাচ্ছে, আবার অনেকেই শুধু হেঁটে বা বসেই সময় কাটাচ্ছে। শহরের এত ব্যস্ততার মাঝেও এখানে এসে কয়েক মিনিট থাকলেই মনটা একদম ফ্রেশ হয়ে যায়। এরপর আমরা রওনা দিয়েছিলাম ইসব্যাকওয়েলের জন্য। এই তিনটে জায়গায় একে অপরের খুব কাছাকাছি, তাই হাঁটতে হাঁটতে খুব সহজেই ঘুরে নেওয়া যায়। এটা হলো ইসব্যাকওয়েল। সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এখানে সমুদ্র নেই, কিন্তু মানুষ সার্ফিং করছে। হ্যাঁ, শহরের মাঝখান দিয়েই যাওয়া ছোট নদীর ঢেউয়ের ওপরে সার্ফাররা একের পর এক স্টান্ট করছে। ও হ্যাঁ, এই নদীটা যদিও ম্যানমেড। প্রথমে দেখে তো আমার অবাকই লেগেছিল। অনেক মানুষ শুধু দাঁড়িয়ে এই সার্ফিং দেখতে আসে। কয়েক মিনিট দাঁড়িয়ে দেখলেও ভালো লাগবে। মিউনিকে এসে এমন একটি ইউনিক এক্সপিরিয়েন্স সত্যি মিস করা উচিত না। এটা ছিল আমাদের মিউনিকের ডে ট্রিপ। একদিনে সবকিছু দেখা হয়তো সম্ভব নয়, কিন্তু যতটুকু দেখেছি তাতেই শহরটি আমাদের খুব ভালো লেগেছে। আপনারা যদি ইউরোপ ট্রিপ প্ল্যান করেন তাহলে মিউনিকের জন্য অন্তত একটা দিন অবশ্যই রাখবেন। আমরা চেষ্টা করেছি একদিনে যতটা সম্ভব ঘুরে দেখার, আর আশা করি এই ভিডিওটা আপনাদের ট্রিপ প্ল্যান করতে একটু হলেও সাহায্য করবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্টে জানাবেন মিউনিকে আপনার সবচেয়ে পছন্দের জায়গা কোনটা লাগলো, বা আপনি কোথায় যেতে চান। দেখা হবে পরের ট্রাভেল ব্লগে। টাটা।